আজকে আমরা ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো কোন কোন লেসন তোমাদের পড়তে হবে। লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, লেসন 5 ল্যান্ড অফ দ্য ফ্যারাউস, লেসন 6 হচ্ছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, লেসন 7 দ্য ম্যাজিক ফিশ বোন, লেসন 8 হচ্ছে গুড বাই টু দ্য মুন। ওকে, এর সঙ্গে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং থাকবে। রাইটিং তোমাদের লেটার, প্যারাগ্রাফ, স্টোরি এই ধরনের দেওয়া হতে পারে। তো 4 থেকে 8 নম্বর লেসন তোমরা ভালোভাবে পড়বে এবং এখানে যে গ্রামার, ভোকাবুলারি, রাইটিং যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন সাধারণত দেওয়া হয়, ঠিক আছে। তবে কিছু কিছু স্কুলে কিন্তু এই সিলেবাসের পরিবর্তন হতে পারে, সেটা অবশ্যই স্কুল থেকে তোমরা জেনে নেবে। তো চলো এখন আমরা কোশ্চেন পেপারে দেখে নিই এবং তার উত্তরগুলো দেখে নেব। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করতে পারো এবং সেখানে কিন্তু পেইড কোর্সের মধ্যে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো পাবে। পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। সেই সঙ্গে কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার এগুলো দেওয়া থাকবে, ভিডিও এবং পিডিএফ, ঠিক আছে, পাশাপাশি কিন্তু দেওয়া থাকবে। দেখো এই প্রশ্নপত্রের প্রথমে রয়েছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন এবং 1 নম্বর দাগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে একটি প্যাসেজ তোমাদের তুলে দেওয়া হয়েছে, প্যাসেজটিকে পড়তে হবে এবং তার নিচের যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো কি বলা হচ্ছে, জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, অর্থাৎ জাস্ট দেন মানে কি ঠিক তখনই একজন মহিলা হাঁটতে হাঁটতে আসলো আর কি, ঠিক আছে। সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, অর্থাৎ তিনি যে পোশাকটা পরেছিলেন সেটা কিন্তু খুব উচ্চমানের সিল্ক, শর্ট সিল্ক তিনি পরেছিলেন আর কি, ঠিক আছে। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট আই বিলিভ, তো এখানে কি বলা হচ্ছে, আমি বিশ্বাস করি যে কিং ওয়াটকিন্স প্রথম আর কি, এরকম এর বাংলা অর্থ। ওয়াটকিন্স রিপ্লাই দ্য কিং ইজ মাই নেম, অর্থাৎ রাজার উত্তর দিলেন কি ওয়াটকিন্স হচ্ছে আমার নাম। এরপর পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া, ওকে, দ্য ওল্ড লেডি আস্ক, অর্থাৎ এই যে বৃদ্ধ মহিলাটা জিজ্ঞাসা করলেন কি যে বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া মানে সুন্দরী রাজকুমারী আলিসিয়ার বাবা তুমি, এটা জিজ্ঞাসা করলেন। ইয়েস কিং ওয়াটকিন্স রিপ্লাই, ওকে, রাজা ওয়াটকিন্স বললেন হ্যাঁ আমি আলিসিয়ার বাবা। ইউ আর গোয়িং টু দ্য অফিস সেড দ্য ওল্ড লেডি, এই বৃদ্ধ মহিলারা বলল কি যে তুমি অফিস যাচ্ছ, ওকে। এরপর দেখো ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি আ ফেয়ারি অর হাউ কুড সি নো দ্যাট, অর্থাৎ এখানে বলা হচ্ছে ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং, ওকে, দ্যাট সি মাস্ট বি আ ফেয়ারি, অর্থাৎ এখানে রাজা মনে মনে ভাবছে কি যে এই যে মহিলাটা এটা অবশ্যই একজন ফেয়ারি মানে কি একটা পরী হবে, ওকে। অর হাউ কুড সি নো দ্যাট, নয়তো সে কীভাবে জানলো যে আমি আলিসিয়ার বাবা এবং আমি অফিস যাচ্ছি, এই কথাগুলো সে জানলো কীভাবে। ইউ আর রাইট সেড দ্য ওল্ড লেডি আনসারিং হিজ থটস, ওকে, আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা, অর্থাৎ এখানে এবার এই যে বৃদ্ধ মহিলাটা কি বলছে, ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সেড দ্য ওল্ড লেডি অর্থাৎ বৃদ্ধ মহিলাটা বললো, আনসারিং হিজ থটস অর্থাৎ রাজা মনে মনে যেটা ভাবছিল, ঠিক আছে, তার সেই ভাবনাটা সে যেহেতু পড়ি সে সেটা বুঝতে পেরেছিল এবং বললো কি হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি হচ্ছে আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা, আমি হচ্ছে ভালো পরি বা শুভ পরি গ্র্যান্ড মারিনা হচ্ছে আমার নাম। লিসেন হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার ইনভাইট দ্য প্রিন্সেস আলিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যালমন ইউ বট জাস্ট নাও, অর্থাৎ এখানে কি বলছে বৃদ্ধ মহিলা অর্থাৎ এই যে গ্র্যান্ড মারিনা কি বলছেন না, লিসেন শোনো, হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার যখন তুমি বাড়িতে ফিরবে রাতের খাবার খাওয়ার জন্য, ওকে, ইনভাইট দ্য প্রিন্সেস আলিসিয়া, তো তখন প্রিন্সেস আলিসিয়াকেও ইনভাইট করবে টু হ্যাভ সাম অফ দ্য স্যালমন, কিছু স্যালমন মাছ যেটা তুমি ইউ বট জাস্ট নাও, এই মুহূর্তে এই এখনই তুমি যে স্যালমন মাছটা কিনলে, ঠিক আছে, সেটা খাওয়ার জন্য তুমি আলিসিয়াকে ডাকবে আর কি। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন এই সুন্দরী রাজকুমারী এই মাছটা খাওয়া শেষ করবে, ইউ উইল ফাইন্ড সি উইল লিভ আ ফিশ বোন, তুমি অন হার প্লেট, তুমি দেখবে যে তার প্লেটে একটা মাছের কাঁটা কিন্তু পড়ে আছে। টেল হার টু ড্রাই ইট, তুমি তাকে বলবে যে এই কাঁটাটিকে শুকোতে, ড্রাই মানে কি শুকানো, অ্যান্ড টু রাব ইট, এবং এটাকে ঘষতে বলবে,
ঠিক আছে, অ্যান্ড টু পালিশ ইট, এবং এটাকে পালিশ করতে বলবে, ঠিক আছে, টিল ইট সায়েন্স লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না পর্যন্ত এটা মাদার অফ পার্ল মানে হচ্ছে কি মুক্তো, ঠিক আছে, মুক্তোর মতো যতক্ষণ এটা চকচক করবে ততক্ষণ এই কাঁটাটাকে শুকিয়ে সেটাকে পালিশ করতে বলবে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ আ প্রেজেন্ট ফ্রম মি, ওকে, অর্থাৎ আস্ক হার মানে তাকে বলবে টু টেক কেয়ার অফ ইট, অর্থাৎ এই যে মাছের কাঁটাটার কথা বললো এই যে গ্রান্ড বানিনা, সেটাকে যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে, অ্যাজ আ প্রেজেন্ট ফ্রম মি, অর্থাৎ এটা আমার থেকে এই যে প্রিন্সেস আলিসিয়াকে দেওয়া একটা উপহার হিসাবে সে যেন এটাকে যত্ন করে রেখে দেয়, ঠিক আছে, তার জন্য যত্ন নেয়, এটা বললেন। এটার বাংলা অর্থ যেটা, সেটা বাংলা অনুবাদটা এখানে দেখো দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু বাংলা অনুবাদটা একবার পড়ে নেবে, ঠিক আছে, তো একবার পড়ে নেবে এবং ইংলিশটাও ভালোভাবে কয়েকবার পড়বে। তো চলো এখন আমরা এর প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। এখানে প্রথমে রয়েছে নাম্বার এতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানে যে এই যে লাইনগুলো দেওয়া আছে এরপর এই শূন্যস্থান রয়েছে, তো সম্পূর্ণ করতে বলা হচ্ছে বাক্যটিকে, যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে 4টির উত্তর করতে হবে, প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। নাম্বার 1-এ আলিসিয়া ওয়াজ, তো কী হবে, আলিসিয়া ওয়াজ দ্য ডটার অফ কিং ওয়াটকিন্স, অর্থাৎ আলিসিয়া ছিল রাজা ওয়াটকিন্সের মেয়ে। নাম্বার 2, দ্য ওল্ড লেডি টোল্ড দ্য কিং ইনভাইট প্রিন্সেস আলিসিয়া টু ইট সাম সালমন দ্য কিং ওয়াট, অর্থাৎ যে সালমন মাছ রাজা কিনেছিল, ঠিক আছে, সেটাকে খাওয়ার জন্য রাজাকে ডাকতে বলেছিল কে, ওল্ড এই যে বৃদ্ধ মহিলাটা, ঠিক আছে। 3 নম্বরে, কিং ওয়াটকিন্স ওয়াজ দ্য ফাদার অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া, অর্থাৎ রাজা ওয়াটকিন্স কে ছিল না সুন্দরী রাজকুমারী আলিসিয়ার বাবা। 4 নম্বর হচ্ছে, দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি মাস্ট বি আ ফেয়ারি, অর্থাৎ রাজা ভেবেছিল কি এই যে এই মহিলাটা অবশ্যই একজন পরী হবে, ঠিক আছে, এটা সে তার ভাবনায় এসেছিল। নেক্সট হচ্ছে নাম্বার বি, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, সেখানে প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে, প্রশ্নের মান 2 করে দেওয়া আছে, 3 × 2 = 6 নম্বর। নাম্বার 1-এ, হাউ ওয়াজ দ্য ওল্ড লেডি ড্রেসড, অর্থাৎ এই বৃদ্ধ মহিলার পোশাকটা কেমন ছিল। দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, অর্থাৎ উচ্চ মানের শর্ট সিল্ক তিনি পরেছিলেন। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ দ্য কিং, রাজার পুরো নামটা কী ছিল, তো দ্য ফুল নেম অফ দ্য কিং ওয়াজ কিং ওয়াটকিন্স, ঠিক আছে, এটা ছিল তার নাম। এরপর নাম্বার 3, হাউ কুড দ্য ওল্ড লেডি নো দ্য কিংস থট, অর্থাৎ এই যে বৃদ্ধ মহিলাটা তিনি কিভাবে এই রাজার মনের ভাবনাটাকে বুঝতে পেরেছিলেন। তো এখানে অ্যাকচুয়ালি দ্য ওল্ড লেডি ওয়াজ গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা, অর্থাৎ প্রকৃতপক্ষে এই যে মহিলাটি ছিল কে না শুভ পরী গ্র্যান্ড মারিনা। দ্যাট ইজ ওয়াই, এই কারণেই সি কুড নো দ্য কিংস থট, এই কারণেই সে রাজার মনের কথা বা রাজার ভাবনার কথা সে জানতে পেরেছিল। নাম্বার সি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, এখানে সঠিক স্টেটমেন্টের পাশে টি লিখতে হবে এবং ভুল হলে এফ লিখতে হবে, ঠিক আছে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস অফ ইচ অফ ইউর আনসার, এবং প্রতিটা যে তুমি ঠিক বলছো কি ভুল বলছো তার সপক্ষে একটা করে স্টেটমেন্ট লিখতে হবে, ঠিক আছে, কেন ঠিক আর কেন ভুল। ওকে, 1 × 3 = 3, এখানে প্রশ্নের মান রয়েছে। 1 নম্বর থেকে দেওয়া আছে কি, দ্য ওল্ড লেডি কেম স্লোলি, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি ধীরে ধীরে আসলো, তো এখানে এটা আমাদের এফ হবে, কারণ কি না সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে, জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, ঠিক আছে, হাঁটতে হাঁটতে এসেছিল আর কি এরকম, তো ট্রটিং আপ এখানে হবে, কিন্তু এখানে দেওয়া আছে স্লোলি, তার জন্য আমরা এখানে এফ লিখলাম। এরপর 2 নম্বর হচ্ছে, দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ গডেস, অর্থাৎ রাজা ভেবেছিল যে এই বৃদ্ধ মহিলাটি একজন দেবী হবে, এটাও কিন্তু ভুল। তিনি কি ভেবেছিল না, ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি আ ফেয়ারি, অর্থাৎ রাজা ভেবেছিল কি না এটা এই বৃদ্ধ মহিলাটি অবশ্যই একজন পরী হবে, এটা ভেবেছিল, ঠিক আছে, দেবী ভাবেনি সে, তার জন্য এটা এফ হবে। 3 নম্বর হচ্ছে, ওয়াটকিন্স ওয়াজ গোয়িং টু দ্য অফিস, অর্থাৎ রাজা ওয়াটকিন্স অফিস যাচ্ছিল, এটা সঠিক তথ্য তো আমরা টি লিখব, এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ইউ আর গোয়িং টু দ্য অফিস সেড দ্য ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটা বললো কি তুমি অফিস যাচ্ছ। এরপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে 2 নম্বর দাগে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ এখানে একটি প্যাসেজ তুলে দেওয়া হয়েছে যেটা তোমাদের বইতে নেই, অন্য কোনো জায়গা থেকে তুলে দেওয়া হয়েছে, সেটাকে পড়তে হবে এবং তার নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে।
তো কি বলা হচ্ছে দেখো, দ্য হুগলি রিভার ইজ আ ডিস্ট্রিবিউটারি অফ দ্য রিভার গঙ্গেজ অর গঙ্গা। অর্থাৎ এখানে বলা হচ্ছে হুগলি নদী যেটা, সেটা হচ্ছে এই যে গঙ্গা নদীর হচ্ছে একটি শাখা। ওকে, ডিস্ট্রিবিউটারি মানে হচ্ছে নদীর শাখা আর কি। ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 260 কিলোমিটার্স লং অর 160 মাইলস। অর্থাৎ এটার যে দৈর্ঘ্য মোটামুটি 260 কিলোমিটার, ঠিক আছে, অথবা 160 মাইল। দ্য রিভার স্প্লিটস ফ্রম দ্য গঙ্গেজ অ্যাজ আ ক্যানেল ইন মুর্শিদাবাদ। ওকে, অর্থাৎ এই যে নদীটা, হুগলি নদীটা, এটা মুর্শিদাবাদের কাছে কিন্তু গঙ্গা থেকে ভাগ হয়ে গেছে এবং একটা ক্যানেলের মতো হয়ে চলে গেছে, ঠিক আছে, ক্যানেল বা খাল আর কি, খালের মতো হয়ে চলে গেছে। দ্য ফারাক্কা ব্যারেজ ডাইভার্টস ওয়াটার ফ্রম দ্য গঙ্গেজ ইনটু দ্য ক্যানেল নিয়ার দ্য টাউন তিলডাঙ্গা ইন মালদা। অর্থাৎ এখানে দেখো দ্য ফারাক্কা ব্যারেজ ডাইভার্টস ওয়াটার, এই ওয়াটারটিকে ডাইভার্ট করে দিচ্ছে, অর্থাৎ অন্যদিকে চালিত করে দিচ্ছে, ফ্রম দ্য গঙ্গেজ, ঠিক আছে, গঙ্গা থেকে, ইনটু আ ক্যানেল, একটা ক্যানেল বা একটা খালের মধ্য দিয়ে, নিয়ার দ্য টাউন তিলডাঙ্গা ইন মালদা। অর্থাৎ মালদার কাছে তিলডাঙ্গা নামে একটা ছোট শহর রয়েছে, সেখান থেকেই এই যে ফারাক্কা ব্যারেজ, ওকে, জলটাকে ডাইভার্ট করে দিচ্ছে, ঠিক আছে, হুগলি নদীর দিকে, সেদিকে ডাইভার্ট করে দিচ্ছে আর কি। দ্য ফারাক্কা ব্যারেজ সাপ্লাইজ হুগলি উইথ অ্যাডেকুয়েট ওয়াটার ইভেন ইন দ্য ড্রাই সিজন। অর্থাৎ এই যে ফারাক্কা ব্যারেজটা রয়েছে মালদাতে, ঠিক আছে, সেখানে কি করছে, এই হুগলি নদীকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল সাপ্লাই করে, ইভেন ইন ড্রাই সিজন, এমনকি শুষ্ক যে গ্রীষ্মকাল সেই সময়তেও কিন্তু এই ফারাক্কা ব্যারেজ এই হুগলি নদীতে কিন্তু জল সাপ্লাই করে। দ্য হুগলি রিভার ফ্লোজ পাস্ট কাটওয়া, নবদ্বীপ, হালিশহর, ওকে, এরপর হচ্ছে চুচুড়া, কোন্নগর অ্যান্ড কামারহাটি বিফোর এন্টারিং দ্য টুইন সিটিজ অফ কলকাতা অ্যান্ড হাওড়া। তো এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য হুগলি রিভার ফ্লোজ মানে কি, বয়ে যাচ্ছে, হুগলি নদীটা বয়ে যাচ্ছে এই যে কাটোয়া, নবদ্বীপ, হালিশহর, চুচুড়া, কোন্নগর অ্যান্ড কামারহাটি, ঠিক আছে, এই সমস্ত ছোটো ছোটো যে শহর বা জায়গা রয়েছে তাদের পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে, বিফোর এন্টারিং দ্য টুইন সিটি। টুইন মানে হচ্ছে যমজ শহর, কলকাতা অ্যান্ড হাওড়া, কলকাতা এবং হাওড়াকে যমজ শহর বলা হয়। এই শহরের মধ্যে প্রবেশ করার আগে পর্যন্ত এই সমস্ত যে ছোটো ছোটো শহরগুলো রয়েছে এই শহরের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে হুগলি নদীটা। সাম আদার সিটিজ লাইক ব্যান্ডেল, চন্দননগর, এরপর হচ্ছে শ্রীরামপুর আর অলসো লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ দিস রিভার। অর্থাৎ আরও কিছু ছোটো শহর রয়েছে যেগুলো হচ্ছে যেমন ব্যান্ডেল, চন্দননগর, শ্রীরামপুর, এই শহরগুলোও কিন্তু এই হুগলি নদীর তীরে অবস্থিত। দামোদর অ্যান্ড রূপনারায়ণ আর দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট ট্রাইবুটারিজ অফ দ্য রিভার হুগলি। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে দেখো, দামোদর এবং রূপনারায়ণ হচ্ছে এই হুগলি নদীর দুটি গুরুত্বপূর্ণ উপনদী। এখানে ট্রাইবুটারিজ মানে হচ্ছে উপনদী, ঠিক আছে, উপনদী মানে অন্য জায়গা থেকে এই নদীর সঙ্গে এসে মিশেছে, আর শাখা নদী মানে কোনো একটা নদী থেকে যখন একটা ছোটো নদী বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে শাখা নদী। এরপর দেখো, দ্য রিভার রিচেস বে অফ বেঙ্গল অ্যাট নূরপুর অ্যান্ড এমটিজ ইনটু দ্য সি। অর্থাৎ এই যে রিভার হুগলি যে নদী, এই নদীটা কী হচ্ছে, রিচেস বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে পৌঁছাচ্ছে, অ্যাট নূরপুর নামে একটা জায়গা রয়েছে, সেখানে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে এটা পৌঁছাচ্ছে, ঠিক আছে, অ্যান্ড এমটিজ ইনটু দ্য সি, এবং সাগরে গিয়ে মিশে যাচ্ছে এই হুগলি নদীটা। তো এই পর্যন্ত রয়েছে প্যাসেজটা। এর বাংলা অর্থ দেখো এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চাইলে পড়ে নেবে। এরপর এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, নাম্বার এতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। সঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। প্রতিটা উত্তরের সপক্ষে একটা করে স্টেটমেন্ট লিখতে হবে। এখানে প্রশ্নের মান 2 করে 3 থেকে 6 নম্বর দেওয়া আছে 3টি প্রশ্নের জন্য। 1 নম্বর দেখা হচ্ছে রিভার হুগলি ইজ ট্রাইবুটারি অফ দ্য গঙ্গেজ। তো এখানে বলা হচ্ছে রিভার যে হুগলি নদী যেটা, সেটা গঙ্গা নদীর ট্রাইবুটারি মানে হচ্ছে উপনদীর কথা বলা হচ্ছে। তো উপনদী নয়, রিভার হুগলি নদী হচ্ছে গঙ্গা নদীর শাখা নদী, অর্থাৎ গঙ্গা থেকে হুগলি নদীটা বেরিয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে শাখা নদী। অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, দ্য হুগলি রিভার ইজ আ ডিস্ট্রিবিউটরি, ওকে, ডিস্ট্রিবিউটরি অফ দ্য রিভার গঙ্গেজ অর গঙ্গা। হুগলি নদী হচ্ছে গঙ্গা নদীর একটা শাখা, ডিস্ট্রিবিউটরি মানে হচ্ছে শাখা নদী এখানে বলা হচ্ছে, আর ট্রাইবুটারি মানে হচ্ছে উপনদী। 2 নম্বর, হুগলি রিভার এমটিজ ইনটু রূপনারায়ণ। অর্থাৎ হুগলির নদীটা রূপনারায়ণ নদীতে গিয়ে মিশে যাচ্ছে, এটা ভুল তথ্য। সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে, দ্য রিভার অর্থাৎ হুগলি রিভার
কথা বলা হচ্ছে রিচেস বে অফ বেঙ্গল অ্যাট নূরপুর অ্যান্ড এমটিজ ইনটু দ্য সি। হুগলি নদীটা বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছাচ্ছে এবং সেখানে সাগরে গিয়ে নূরপুর নামে একটা জায়গায় বঙ্গোপসাগর গিয়ে পৌঁছালো এবং সেখান থেকে সাগরে গিয়ে মিশে যাচ্ছে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে তিলডাঙ্গা ইজ ইন মালদা, অর্থাৎ তিলডাঙ্গা হচ্ছে মালদাতে অবস্থিত। এটা সঠিক তো তিলডাঙ্গা মালদাতে অবস্থিত। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখো ক্যানেল নিয়ার দ্য টাউন তিলডাঙ্গা ইন মালদা। ঠিক আছে, এটা লিখবে। নাম্বার বি, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 2 করে 3টি প্রশ্ন দেওয়া আছে, 3 দুগুণে 6 নম্বর। নাম্বার 1, ফ্রম হোয়ার ডাজ দ্য হুগলি রিভার গেট অ্যাডেকুয়েট ওয়াটার, বা কোথা থেকে হুগলি রিভার বা হুগলি নদী পর্যাপ্ত পরিমাণে জল পায়। তো ফ্রম ফারাক্কা ব্যারেজ দ্য হুগলি রিভার গেটস অ্যাডেকুয়েট ওয়াটার, অর্থাৎ ফারাক্কা ব্যারেজ থেকে হুগলি নদীটা পর্যাপ্ত পরিমাণে জল পায়। এখানে অ্যাডেকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে। 2 নম্বর, নেম দ্য 4 সিটিজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ রিভার হুগলি, অর্থাৎ এখানে 4টি শহরের নাম লিখতে বলা হচ্ছে যেগুলো হুগলি নদীর তীরে অবস্থিত। তো আমরা এখানে লিখছি দ্য সিটিজ কাটওয়া, নবদ্বীপ, হালিশহর, চুচুড়া আর সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার হুগলি। তো এই যে শহরগুলো কাটওয়া, নবদ্বীপ, হালিশহর, চুচুড়া, এই শহরগুলো হুগলি নদীর তীরে অবস্থিত। 3 নম্বর হচ্ছে হোয়ার ডাজ দ্য রিভার হুগলি এন্টার দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ হুগলি নদীটা বঙ্গোপসাগরে মিশছে কোথায়, সেই জায়গাটার নাম লিখতে হবে। তো দ্য রিভার রিচেস বে অফ বেঙ্গল অ্যাট নূরপুর অ্যাট এমটিস ইনটু দ্য সি, অর্থাৎ নূরপুর নামে একটি জায়গা, সেখানে বঙ্গোপসাগর গিয়ে মিশছে এবং তারপর সাগরের সঙ্গে মিশে যাচ্ছে। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3-এর এতে বলা হচ্ছে রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িংস আর, অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো কী ধরনের সেন্টেন্স সেগুলো লিখতে হবে। 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 করে, 1 × 3 = 3। নাম্বার 1, নেম ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল মানে হচ্ছে মানুষ মরণশীল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর, গুড লাক গভর্নর, এটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স হবে। নাম্বার 2 হচ্ছে হাউ স্টর্মি দ্য নাইট ইজ, স্টর্মি না মানে হচ্ছে কি ঝড় বইছে এরকম, ঠিক আছে, ঝড় বইছে বা ঝোড়ো এরকম। তো রাত্রিটা কতই না ঝোড়ো একটা রাত্রি বা ঝড় বইছে এরকম রাত্রি, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা ঠিক আছে আশ্চর্যজনক এরকম একটা সেন্টেন্স। 2 নম্বর, এরপর নাম্বার বিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ভার্বস, এখানে সুটেবল ভার্বস দিয়ে পূরণ করতে হবে এই শূন্যস্থানগুলোকে। ঠিক আছে, প্রশ্নের মানে 1 করে 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 2 নম্বর। নাম্বার 1, নিদার হার নর হিজ ফ্রেন্ডস ড্যাশ ইনভাইটেড হেয়ার, তো কী হবে, নিদার হি নর হিজ ফ্রেন্ডস আর হবে, অথবা এখানে ওয়ারও দিতে পারে। এটা মানে প্রেজেন্ট টেন্সে লিখলে আর লিখতে হবে, আর যদি আমরা পাস্ট টেন্সে লিখি তাহলে ওয়ার হবে। তো প্রেজেন্ট টেন্সেও লিখে দিতে পারে, এটাকে পাস্ট টেন্সেও লিখে দিতে পারে, যেহেতু এটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। অর্থাৎ এখানে এর বাংলা মানাটা এরকম হবে, না সে না তার বন্ধুরা কাউকেই এখানে নেমন্ত্রণ করা হয়নি। ঠিক আছে। 2 নম্বর দাগে গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ড্যাশ কস্টলি, তো গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ইজ কস্টলি। ওকে, অর্থাৎ সিলভারের মতো গোল্ডও কিন্তু দামি। নাম্বার সি হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম, তো এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই আন্ডারলাইন করা, এই শব্দগুলোর অ্যান্টোনিম লিখতে হবে, মানে হচ্ছে বিপরীত শব্দ লিখতে হবে। 1 × 1 = 1। তো এখানে কী দেওয়া আছে, সি রিড দ্য কনক্লুশন অফ দ্য নোভেল, অর্থাৎ সে এই উপন্যাসটির কনক্লুশন মানে হচ্ছে কি উপসংহার যেটা রয়েছে সেটা সে পড়েছে। তো কনক্লুশন মানে হচ্ছে উপসংহার বা শেষের দিক, তো এখানে কী হবে, এর বিপরীত হবে শুরুর দিক হবে, তো কী লিখবো, বিগিনিং হবে এখানটায়। সি রিড দ্য বিগিনিং অফ দ্য নোভেল, ঠিক আছে, সে উপন্যাসটির শুরুটা পড়েছে বা পড়ে। এরপর নাম্বার ডি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তো সঠিক আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে দিস ইজ এ বুক ড্যাশ পোয়েম দেওয়া আছে, তো দিস ইজ এ বুক অফ হবে, ঠিক আছে, অফ পোয়েমস, এটা হচ্ছে পোয়েমের বা কবিতার একটি বই। 2 নম্বর হচ্ছে রিতা স ড্যাশ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল, তো কী হবে, রিতা স দ্য মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল। ওকে। নাম্বার ই চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর জেন্ডার চেঞ্জ করতে হবে বা লিঙ্গ পরিবর্তন করতে হবে। 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 করে, 1 × 2 = 2। নাম্বার 1 হচ্ছে বয়, তো এটার কী হবে, বয় গার্ল হবে, বয় মানে ছেলে, গার্ল মানে হচ্ছে মেয়ে। 2 নম্বর হচ্ছে সন, তো সন মানে ছেলে, তো কী হবে, এখানে ডটার হবে, ডটার মানে হচ্ছে কন্যা বা কী হবে। এরপর সেকশন সি রাইটিং স্কিল,
4 নম্বর দেখে সাপোজ ইউ হ্যাভ মেট আ ভিজিটার ফ্রম আনাদার প্ল্যানেট। প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ, অর্থাৎ তুমি মনে করো যে অন্য একটি গ্রহের একজন ভিজিটারের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে বা দেখা হয়েছে। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70টা শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। অন ইউর এক্সপিরিয়েন্স, তোমার যেমন অভিজ্ঞতা হয়েছে তার সঙ্গে দেখা করে, ঠিক আছে, তার উপর লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, সেগুলোর সাহায্যে তোমাকে লিখতে হবে, সেগুলোকে তুমি ব্যবহার করতে পারো, ঠিক করতে পারো। তো প্রশ্নের মান 7 নম্বর দেওয়া আছে। এখানে পয়েন্টসগুলো কী দেওয়া আছে? প্লেস অ্যান্ড টাইম অফ মিটিং দ্য ভিজিটার, অর্থাৎ তুমি সেই ভিজিটারের সঙ্গে কোথায় এবং কখন সাক্ষাৎ করে হয়েছিল তোমার, সেটা লিখতে হবে। হোয়াট হি লুকড লাইক, সে কেমন দেখতে ছিল। এবং হোয়াট হি সেড, সে কী বলেছিল। হাউ হি ওয়াজ ডিফারেন্ট ফ্রম ইউ, তোমার সঙ্গে তার পার্থক্য কীরকম ছিল। ইউর ফিলিংস, তোমার ফিলিংস বা অনুভূতি কীরকম হয়েছিল, ঠিক আছে। এগুলো পয়েন্টগুলোর উপর ভিত্তি করে লিখতে হবে। তো দেখো আমরা এখানে লিখছি, আমরা এখানে একটা নাম দিচ্ছি, এই যেটা আমরা প্যারাগ্রাফটা লিখছি এটার নাম দিচ্ছি এখানে উপরে আ স্ট্রেঞ্জ মিটিং, অর্থাৎ অদ্ভুতজনক একটা সাক্ষাৎ আর কি। ওয়ান ডে আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল, একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। ইট ওয়াজ আফটারনুন, অর্থাৎ এটা ছিল বিকেলবেলাকার সময়। সাডেনলি আই নোটিসড আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, হঠাৎ করে আমি একটা অদ্ভুতজনক একটা ক্রিয়েচার বা প্রাণীকে দেখতে পেলাম। আনলাইক আ হিউম্যান বিং, অর্থাৎ সেটা কিন্তু মানুষের মতো ছিল না আর কি। আই বিকেম স্কেয়ার্ড আ লট, আমি খুব ভয় পেয়ে গেলাম। হি ট্রাইড টু মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট হি হ্যাড কাম ফ্রম অ্যান আউটার প্ল্যানেট, এবং সে আমাকে এটা বোঝাতে চেষ্টা করছিল যে সে অন্য কোনো একটা গ্রহ থেকে চলে এসেছে। সাডেনলি হি ডিসঅ্যাপিয়ার্ড, সে তারপর অদৃশ্য হয়ে গেল। আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু মিট সাচ এ স্ট্রেঞ্জার ক্রিয়েচার, আমি এরকম একটি অদ্ভুতজনক একটা ক্রিয়েচার বা অদ্ভুত একটা প্রাণীর সঙ্গে দেখা হয়ে আমি খুব এক্সাইটেড বা উত্তেজিত হয়ে পড়েছিলাম। তো এরকম খুব সংক্ষেপে আমরা লিখলাম কয়েকটা বাক্যের সাহায্যে। নেক্সট হচ্ছে এর বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এরপর আরেকটা রাইটিং রয়েছে, রাইট আ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এগুলোর উপর ভিত্তি করে তোমার একটি স্টোরি বা গল্প লিখতে হবে। অ্যাড আ সুটেবল টাইটেল টু দ্য স্টোরি অ্যান্ড অলসো অ্যাড আ মোরাল, এবং এই গল্পটির একটা টাইটেল লিখতে হবে এবং একটি মোরাল বা নীতি কথা লিখতে হবে, ঠিক আছে। প্রশ্নের মান এখানে 8 নম্বর দেওয়া আছে। তো হিন্টসগুলো কী দেওয়া আছে? আ লায়ন ওয়াজ স্লিপিং, একটা সিংহ ঘুমাচ্ছিল। মাউস রেন ইনটু লায়ন্স নোজ, একটা মাউস বা ইঁদুর একটা সেই লায়নের নাকের মধ্যে ঢুকে গিয়েছিল। লায়ন বিকেম অ্যাংরি, সিংহটা খুব রেগে গিয়েছিল। অ্যাবাউট টু কিল ইট, সে ইঁদুরটাকে হত্যা করতে গিয়েছিল, মেরে ফেলতে যাচ্ছিল আর কি। মাউস প্রেড ফর লাইফ, ইঁদুর তার প্রাণের ভিক্ষা তার কাছে চাইলো আর কি, তার কাছে প্রাণ ভিক্ষা চাইলো। ওকে, লায়ন লেট ইট ফ্রি, লায়ন তাকে ছেড়ে দিল। ওকে, সিংহ ছেড়ে দিল, ইঁদুরটাকে ছেড়ে দিল। লায়ন ওয়াজ নেটেড, তো একসময় কী হয়েছিল, ওই সিংহটা একটা জালে আটকে পড়েছিল। রোড, এবং সে খুব চিৎকার করছিল। মাউস কাট অফ দ্য নেট, তারপর মাউসটা এসে সেই জালটা কেটে দিয়েছিল। লায়ন ফ্রি, তারপর লায়নটা কিন্তু সেই জাল থেকে মুক্ত হয়ে গিয়েছিল। ওকে, তো এরকমভাবে দেওয়া আছে পয়েন্টসগুলো। তো এখান থেকে আমাদের লিখতে হবে এই গল্পটিকে। তোমরা লিখছি, এটার নাম দিচ্ছি আ লায়ন অ্যান্ড আ মাউস, অর্থাৎ একটি সিংহ এবং একটি ইঁদুর। তো ওয়ান্স আ লায়ন ওয়াজ স্লিপিং আন্ডার আ ট্রি ইন দ্য ফরেস্ট, তো একদিন একটা বনের মধ্যে একটা লায়ন ঘুমোচ্ছিল। আ মাউস কেম দেয়ার, একটা ইঁদুর সেখানে আসলো। ইট রেন ইনটু লায়ন্স হাউস, এবং লায়ন্স নোজ, এবং এই ইঁদুরটা লায়নের নাকের মধ্যে ঢুকে পড়লো। দ্য লায়ন অ্যাৱোক আপ, তারপর কী হলো, সিংহ ঘুম থেকে জেগে উঠলো। হি ওয়াজ ভেরি অ্যাংরি, সে খুব রেগে গেল। হি কট দ্য মাউস, সে ইঁদুরটাকে ধরলো। হি ওয়ান্টেড টু কিল ইট, সে সেই ইঁদুরটাকে হত্যা করতে চাইলো, ঠিক আছে, হত্যা করতে গেল বা মেরে ফেলতে গেল। দ্য মাউস সেড, তারপর মাউস বললো কি, ইউ আর দ্য কিং অফ ফরেস্ট, তুমি হচ্ছ এই জঙ্গলের রাজা। আই অ্যাম ভেরি স্মল অ্যান্ড উইক, আমি খুবই ছোট এবং দুর্বল। প্লিজ লিভ মি, দয়া করে আমাকে ছেড়ে দাও। আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এটা ইঁদুরটা বললো, ঠিক আছে, লায়নকে। দ্য লায়ন লাফড, লায়ন হাসলো। অ্যান্ড সেট হিম ফ্রি, এবং তাকে ছেড়ে দিল, ইঁদুরটাকে ছেড়ে দিল। ওয়ান ডে দ্য লায়ন ওয়াজ কট ইন আ নেট, একদিন কী হলো, সেই সিংহটা একটা জালে আটকে পড়েছিল। হি ট্রাইড টু ব্রেক দ্য নেট, এবং সে জালটাকে ভাঙার চেষ্টা করছিল বা ছেঁড়ার চেষ্টা করছিল, বাট কুড নট, কিন্তু পারছিল না। দেন হি রোড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, সে বারবার চিৎকার করছিল লায়নটা। দ্য মাউস কেম দেয়ার, ঠিক আছে, তারপর সেখানে সেই মাউস ইঁদুরটা শুনতে পেয়ে কী করলো, সেখানে আসলো। ইট কাট দ্য নেট উইথ ইটস শার্প টিথ, তারপর ইঁদুর কী করলো, তার যে ধারালো দাঁত রয়েছে সেই দাঁত দিয়ে জালটাকে কেটে দিল। দ্য লায়ন ওয়াজ ফ্রি, তারপর লায়ন সেই জাল থেকে মুক্ত হয়ে গেল। হি ওয়াজ ভেরি হ্যাপি, এবং লায়ন খুব খুশি হলো।
ঠিক আছে, এইভাবে লিখলাম আমি গল্পটিকে। এবং এখানে একটা মরাল দিচ্ছি, ডু গুড অ্যান্ড গেট গুড, অর্থাৎ যদি তুমি ভালো কিছু করো, ভালো কর্ম করো, তাহলে তার ফলটা কিন্তু তুমি ভালো পাবে। ঠিক আছে, এটা বলা হচ্ছে। তো অর্থাৎ লায়ন এখানে একটা ভালো ফল করেছিল, সে তার ইঁদুরটাকে ছেড়ে দিয়েছিল, তার জন্য কিন্তু তার এক সময় সে বিপদের সময় কিন্তু ইঁদুরকে সে পাশে পেয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে এর নীতিকথা। এবং এর দেখো এর বাংলা যে অনুবাদ সেটা এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে একবার এটাকে পড়ে নিতে পারো। ঠিক আছে, তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্রের উত্তর আলোচনা করলাম। প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে নেবে, আর রাইটিংগুলো ভালোভাবে পড়বে। এছাড়া তোমাদের যে লেসনগুলো রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে, সেই লেসনগুলি ভালোভাবে পড়বে এবং তার মধ্যে যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তাহলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পেড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এর পিডিএফগুলো, সেখানে পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।